রহমতুল্লাহি ওয়া আমার প্রিয় ক্লাস 9 এর ব্যাচ। আজকে 27 ডিসেম্বর 2020 রবিবার। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে চলতরিতের যেই বাকি অংশটুকু আছে এবং এর সাথে টোটাল যেই পার্টটুকু সেটা আমি সলভ করার চেষ্টা করব। আমি একটু দেরি করে ফেলেছি আজকে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ একটা নতুন ডিভাইসের মাধ্যমে ক্লাসটা স্টার্ট করার পরিকল্পনা আমার হাতে আসছে এবং এই কারণে আমি একটু সেট আপ করতে সময় লেগে গেছে। আমি দুঃখিত। আজকের এই ক্লাসটা একটু দেরি হয়েছে। সো ওয়ালাইকুম আসসালাম সাদ, কেমন আছো? এদিকে ফাইজা আছে। মোটামুটি আমি দেখতে পাচ্ছি সৃজন বড়ুয়া, ওয়ালাইকুম সালাম। ফাহিম মুনতাসির, ওকে। সো ফাইজা কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলে আমিও ভালো আছি। অপেক্ষা করছিলাম। তাহিয়া, সুরমা আছে, উম, আজমিন, তারানা, কথা, সবাই মোটামুটি আসতেছে ধীরে ধীরে। সো সভ্যতা, আমি ভালো আছি সভ্যতা, আরস। এবং তোমরা যারা আজকে, আমি একটু কেন যেন একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কিছুদিন হইলো, বিকজ দুইটা কারণ। একটা হচ্ছে আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের সময়গুলা কত তাড়াতাড়ি শেষ হয় এবং একটা দিন আসবে যেদিন হয়তো মানে আমরা টের পাবো যে কত দ্রুত আমাদের জীবন থেকে সময়টা চলে যায়। এটা কেন টের পাই জানো? কারণ হচ্ছে, দেখো, গত কয়েকদিন আগে আমি অক্টোবরের 15 থেকে স্টার্ট করলাম না, আজকে ডিসেম্বরের 27। তো টাইমটা না কেমন করে জানি চলে গেল। এবং আমি তোমাদেরকে কতটুকু শিখাইতে পারছি, আমি আমি তোমাদেরকে আসলে কতটুকু তোমাদের মনের ভিতরের যে চাহিদাগুলো ছিল সেই চাহিদা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি, এই প্রশ্নটা আমি করি প্রতি রাতে। আমি যখন ঘুমাতে যাই তখন রাতের বেলা আমি ভাবতে থাকি চোখ বন্ধ করে যে 9 এর ব্যাচে তোমাদেরকে কি পড়াইলাম, আর কি পড়ানো উচিত ছিল, আমার কি আরেকটু তাড়াতাড়ি কথা বলা উচিত, নাকি ক্লাস শুরু করি একদম পড়ানো স্টার্ট করে দেওয়া উচিত। তো এগুলো ভাবতে ভাবতে তোমাদের সাথে আমি কমিউনিকেট করি যে আসলে তোমাদের কি চিন্তা ভাবনা, তোমাদের ভিতরে কি ভাবনা চিন্তা আছে, এটা যাতে আমাকে তোমরা জানো। সেই কারণে প্রতিদিন ক্লাসে আসার আগে আমি একবার করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে আজকে এটা পড়াবো কি লাগবে, আজকে এটা পড়াবো কি লাগবে। তো সব দিক থেকে বিবেচনা করে আমি আমার তরফ থেকে 100% আমি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমরা আমার সাথে যুক্ত হয়েছো, আমাকে বিশ্বাস করেছো। আমার কোর্সে তোমরা জয়েন করার আগে একটা আকাঙ্ক্ষা ছিল যে হ্যাঁ, আমার কাছে তোমরা পড়বা। সো সবকিছু মিলে তোমরা তোমাদের বাবা মাকে, এই যে এখানে যতজন এখানে যুক্ত হয়েছো, তোমাদের বাবা মাকে, তানবিন, থ্যাংক ইউ তানবিন, আহ, তোমাদের বাবা মাকে আমাকে একটু ফোন দিতে বইলো। আমি 100% শিওর আমি আগামী 4 থেকে 5 দিন পুরা ফ্রি রাখবো নিজেকে। এই যে 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সবার ফোন রিসিভ করব। এবং আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি যে তোমাদের নতুন করে ব্যাচ স্টার্ট করব, এবং তোমাদের মধ্য থেকে আবার অনেকে আমাকে ফোন দিয়েছো। সো আমি চাই তোমাদের সাথে আমার কমিউনিকেশনটা খুব স্ট্রং হোক, এবং আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এই পড়ানোটার একটা মূল্য থাকুক সারা জীবনের জন্য। আমি এখানে পড়ায় গেলাম, তোমরাও পড়া গেলা, বুঝায় গেলাম, বুঝা গেলা, কিছু মনে আছে কিছু মনে নাই, এই ধরনের হালকা পাতলা ডিজাইনে আমি পড়াই না। তোমরা আমাকে যারা জানো চিনো। সো আমি একটু আবেগের বশবর্তী হয়ে 2 মিনিট কথা বলতে চাই, যদি আজকে লেট হয়ে গেছে, সরি ফর দ্যাট। বাট তোমরা জানো যে তোমরা যারা এই মুহূর্তে ক্লাস 9-এ আজকে ফিজিক্স পড়তেছো, তোমাদের এই পুরা ব্যাচের সবার মধ্যে ফিজিক্সে আরো অনেক কিছু না জানা আছে। এটা জানি না, ওইটা জানি না, নতুন অঙ্ক আসবে, ওইটা পারতেছো না, এটা পারতেছো না। তো এগুলোর জন্য আমি আমাদের স্কুল ইউটিউব চ্যানেল তো আছে, ভিডিও আপলোড করব। টেনশন কা কোই বাত নেই। খালি আমারে বলবা স্যার এটা পারি না। ধরো আজ থেকে 8 মাস পরে বা 9 মাস পরে আল্লাহ বাঁচা রাখলে তোমরা এসএসসি পরীক্ষা দিবা না? দিবা তো? তো এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমাকে বলবা স্যার এটা লাগবে, ওইটা লাগবে, এই চ্যাপ্টার পারি না, এমন অঙ্ক পারি না। তো আমি সেভাবে আপলোড করব। সুতরাং এখানে মনে করো কোনো কিছু থাইমা যাওয়ার কোনো সিস্টেম নাই।
যতদিন আমি বাইচে আছি। সো এটা কন্টিনিউ করব। সো আজকে অ্যানি, তোমাদের আমি যে চিন্তা করেছি, তোমরা যারা আমার কাছে আজকে ফিজিক্স পড়তেছো, এর মধ্যে তোমরা যারা কেমিস্ট্রি এবং বায়োলজি পড়তে চাও, যারা চাও একান্তভাবে, আমি আবারও বলি, যেহেতু আমি একটু ক্লিয়ার কাট আজকে বলে দিই, কারণ অনেকে আমাকে ফোন দিয়ে, তোমাদের ব্যাচের স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, স্যার বিষয়টা আসলে কি। তখন আমি চিন্তা করলাম যে যাই হোক একটু ক্লাসের মধ্যে বলি। তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে আগামী জানুয়ারি থেকে 2021 থেকে অ্যাট লিস্ট মে 31 পর্যন্ত, এটার সাথে জুন চলে আসবে, জুন 30 পর্যন্ত। অ্যাকচুয়ালি এই যে 6 মাস না, আমি টাইম রাখছি 5 মাস। এই 5 মাসে কেমিস্ট্রি আর বায়োলজি পুরা বই শেষ করাবো, যেভাবে আমি ফিজিক্সটা পড়াইছি। তবে ফিজিক্সের আগেই বলেছি যে 13 আর 14 নম্বর যে চ্যাপ্টারটা আছে, এটা আমি এই 3 মাসের মধ্যে পড়াইতে পারবো না, কারণ আমি যখন কোর্স অফার করেছিলাম তখন আমার মন বলতেছিল যে 12টা অধ্যায় শেষ হবে, এবং আজকে কিন্তু তাই হচ্ছে। বিদ্যুতের চৌম্বকীয় আমি আরেকটা ক্লাসে শেষ করতে পারবো। 13 এবং 14 ইউটিউবে আছে, আমি তোমাদেরকে এই গ্রুপে ভিডিও আপলোড করে দিব, তোমরা দেখা লিস্ট শেষ করতে পারবা। নাম্বার 1 কেম বায়ো, এই 6 মাসের মধ্যে আমি শেষ করব। তোমরা জানো আমার কোর্স ফি ফিজিক্সের জন্য ছিল এককালীন 1020 টাকা, রাইট? এটা তোমাদের কাছে ক্লিয়ার। এই 1020 টাকার মধ্যে তোমরা কে কতটুকু দিয়েছো এবং কারা কারা দেও নাই, এটাও তোমরা জানো, তাতে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে এইবারের এই 2 সাবজেক্টের জন্য টোটাল ফি হচ্ছে 2550 বিডিটি, মানে ঠিক আগেরটা ডাবল। কারণ আমার এবার ডিউরেশন 2 মাস, মানে ডাবল, এবং সাবজেক্ট 2টা ডাবল, 2050 টাকা এককালীন। এবার হচ্ছে কথা, তোমাদের ব্যাচমেট বা তোমাদের মধ্যে কারো যদি এই টাকা দিতে বিন্দুমাত্র কোনো প্রবলেম হয়, নিঃসংকোচে নির্দ্বিধায় তোমরা যতটুকু পারবা দিও, এবং আমাকে ফোন দিবা যে স্যার আমি আসলে এটা পারবো না, আমি এত দিব, হোয়াটসোএভার। কিন্তু টাকার জন্য যাতে তোমাদের পড়া না আটকায়, দয়া করে এটা চিন্তাই করো না। এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড মান ধরছি কার জন্য, যাদের টাকার কোনো প্রবলেম নাই, যাদের ফ্যামিলি সচ্ছল, তারা এটা দিতে পারবে। আমি জানি এতে তাদের প্রবলেম হবে না, কিন্তু যাদের প্রবলেম হবে তারা যতটুকু দিতে পারবে ততটুকুই এখানে দিবে। আমার আগের নাম্বার ওই 01671465659, ওই একই নাম্বার, একইভাবে চলবে। আমি 6 মাস পড়াবো, ডিপেন্ডিং অন ইয়োর চয়েস। টাইম ঠিক এই টাইমটাই থাকবে। আগামী 6 মাসের মধ্যে রমজান মাস আছে, এই যে মে মাসের 31, এর মাঝখানে কিন্তু রোজা পড়বে। সো রোজার 1 মাস কি হবে আমি জানি না। তো রোজার 1 মাসের মধ্যে যদি এমন হয় যে রোজার 1 মাসের মধ্যে টাইম চেঞ্জ করা লাগতেছে, মাঝখানে তারাবির নামাজ আছে, অনেকে ক্লান্ত থাকবা, রোজা রাখবা, বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, তখন একটু টাইমটা চেঞ্জ হবে। এই কারণে আমি 6 মাস যে বলছি, সেই 6 মাসের মধ্যে রোজার 1 মাসটা গ্যাপ থাকতে পারে, ঠিক আছে? সেই হিসাবে এটা এই ধরনের হবে। গেল। দ্বিতীয়ত হচ্ছে, তোমাদের ব্যাচমেটের মধ্যে, তোমাদের মধ্যে আশেপাশে পরিচিত যে যে কেউ থাকবে, যদি গরিব ফ্যামিলি হয়, দরিদ্র ফ্যামিলি হয়, ওরে বলবো আগে আমার সাথে যোগাযোগ করতে, আমি ওকে ফ্রি পড়াবো। ফ্রি ফর অল সর্ট অফ পুয়ার ফ্যামিলিজ, যারা মনে করে, যাদের আর্থিকভাবে সমস্যা আছে, যারা মনে করে যে পড়ালেখা করা উচিত, তারা আগে যেন আমার সাথে যোগাযোগ করে, আগে ওদেরকে ফ্রি ভর্তি করাবো। এরপরে যারা টাকা দিতে পারবে তারা আসবে। ক্লিয়ার? এই কনসেপ্ট তোমাদের মাথার মধ্যে রাখা নিও। এবং তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে, এই যে এই যে এখানে আমিও বলি যে তোমাদের মধ্যে আমি আবারও বলি, টাকা পয়সা নিয়ে এটা নিয়ে তোমরা ইসে করো না, মানে টেনশনের কোনো কারণই নাই। আমি আবারও বলছি, তোমরা যারা আমার কাছে এই ব্যাচে কোনো ধরনের টাকা পয়সা দেও নাই, যারা এই ব্যাচে টোটালি ফ্রি পড়েছ, তাদের সাথে আমার একটাই শর্ত। কি শর্ত? যারা আমাকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস তাদের দিতে হবে, যারা ফ্রি পড়েছ। আর যারা টাকা দিয়ে পড়েছ তাদের তো অবশ্যই,
এই টাকার পরিমাণ সবার জন্য, যে পারবে না সে ওয়েলকাম, যে পারবে সে মোস্ট ওয়েলকাম। ক্লিয়ার? এটা আমি চিন্তা করেছি কেন, কারণ সাবজেক্ট দুইটা ডাবল টাইম আমি দিচ্ছি। গেল। এইবার এতটুকু আমি তোমাদের বলে দিলাম তোমাদের কনফিউশন যাতে না থাকে। এখন কথা হচ্ছে, স্যার কেমিস্ট্রি বায়োলজি পড়ার পরে তোমাদের মধ্যে যদি এই প্রশ্ন থাকে, স্যার কেমিস্ট্রি বায়োলজি পড়ার পরে কি আমাদের আর কোনো টিচার লাগবে? আমার মনে হয় তোমাদের আর টিচার লাগবে না, যতটুকু আমি ব্যাখ্যা করে বোঝাই দিব তোমাদের, আই থিঙ্ক তোমাদের জন্য এনাফ। এছাড়া এতদিন তোমরা আমার কাছে পড়ছো, এই যে 231 জন যে তোমরা আমার কাছে পড়ছো, এই 231 জন তোমরা নিঃসন্দেহে 33 জন এই মুহূর্তে দেখতেছে, তোমাদের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, তো ডেফিনেটলি তোমার সাথে আমার একটা কমিউনিকেশন আছে। আমাকে একটা ফোন দিয়ে কথা তো বলতে পারবা যে স্যার এটা হয়েছে বা এটা হবে বা এই ধরনের প্রবলেম। সো মনের মধ্যে তোমরা কোনো সংকোচ রাখবা না, দয়া করে জাস্ট ফিল ফ্রি টু টক উইথ মি। ভেরি সিম্পল। আচ্ছা, এটা গেল প্রাথমিক আলোচনা। আজকে আমি সকালবেলা যখন স্ট্যাটাস দিলাম যে তোমাদের তড়িতের চৌম্বক ক্রিয়া বুঝতে কার সমস্যা, তো দেখলাম আমি কিছু কিছু স্টুডেন্ট একদম সার্কিটের ছবি দিছে। সার্কিটের আচ্ছা, আচ্ছা, আরেফিন ইসলাম আইডি থেকে, আমি আসলে কখনো ফ্রি থাকি না, এই প্রশ্ন আমাকে বইলই না, আমি কোনো মুহূর্তেই ফ্রি থাকি না। আমাকে ফোন দেওয়ার আগে একটু চিন্তা করতে হবে। তোমরা রাত 11টার পরে ফোন দিলে সবচেয়ে ভালো হয়, রাত 11টার পর থেকে 12টা পর্যন্ত, ইটস বেটার। হ্যাঁ, মারিয়াম তামান্না জান্নাত, তোমার আম্মুর সাথে আমার কথা হয়েছে আজকে। আচ্ছা, আর নতুন 9-এর ব্যাচ আসমা খাতুন আইডি থেকে, থ্যাংক ইউ অ্যানি। আমার তোহা পারভেজ আইডি থেকে, ওর আর ফিজিক্স টিচার লাগবে না, থ্যাংক ইউ। আমার কে যেন, আমার আসমা খাতুন আইডি থেকে নতুন 9-এর ব্যাচ যারা হবে না, মানে একদম এবার যারা 9-এ উঠতেছে, তোমাদেরকে ফিজিক্স যেভাবে পড়াইছি ওদেরকে আমি ফিজিক্স এইভাবে পড়াবো না, ওদেরকে ফিজিক্সের হাতে খড়ি হবে, হাতে খড়ি। মানে হচ্ছে ওরা ফিজিক্স বইটা তো দেখতেছে, নতুন 9-এর ব্যাচ যেটা হচ্ছে, নতুন 9-এর ব্যাচে একসাথে আমি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি পড়াবো একসাথে, এই জানুয়ারি থেকে একদম জুন পর্যন্ত। একদম যারা নতুন 9, এই ফিজিক্সের 6টা, কেমিস্ট্রির 6টা, বায়োলজির 6টা পড়াবো, এই টার্গেটে ওদের কাছ থেকে, মানে ওরা যারা নতুন, মানে এইবারের ব্যাচটা যারা ক্লাস 8 থেকে 9-এ উঠবে এই 2021-এ, ওদের জন্য এই সিস্টেম করব। এবং ওদের টাইমিংটা হবে শনি, সোম, বুধ, এই টাইমে ওদেরকে পড়াবো। তো ঠিক তোমাদেরকে যেভাবে ফিজিক্স পড়াইছি, ওদেরকে একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ধরো আজকে ফিজিক্সের এই অধ্যায়, কালকে কেমিস্ট্রি, এরপর দিন বায়োলজি, এইভাবে করে পড়াবো। এবং যারা 9-এ উঠবে ওদেরও বেতন ঠিক সেম, এই 6 মাসের জন্য 2050 টাকা। দ্যাটস ইট। এককালীন একবারই টাকা দিবে, পুরো 6 মাস পড়বে। এবং এই স্টুডেন্ট 6 মাস পড়ার পরে যদি ওদের মনে চায় যে আবার 6 মাস পড়বে, তাইলে ওদের বই শেষ করে দিব। 3 বই শেষ হবে, 3 বই শেষ হবে 4100 টাকা দিয়ে। এবং এইটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কাট অফ মার্ক। 4100 টাকা দিয়ে একটা স্টুডেন্ট সারা বছর আমার কাছে পড়বে, 12 মাস, এবং 3টা বই শেষ হবে। এটা আমি চিন্তা করেছি গতকাল রাতে, তোমাদের সাথে আমি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি শেয়ার করলাম যে এইভাবে যদি চিন্তা করি, তাইলে আমি অনলাইনে বাচ্চাদেরকে পড়াইতে পারবো, এটা আমার প্ল্যানিং। বাকিটা তোমাদের মন্তব্য, তোমাদের চিন্তা ভাবনা। আই এম ফ্রি টু অ্যাকসেপ্ট এনি কমেন্ট, তোমরা আমাকে জানাইও। আচ্ছা, সো আর জেসমিন প্রীতি, তোমাদেরকে বায়োলজি এবং কেমিস্ট্রি মিক্স করে পড়াবো। হ্যাঁ, এবং তোমাদেরকে এই জুন মাস পর্যন্ত পড়ানোর পরে তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স ডান। এবার তোমরা তোমাদের মতন করে আরামসে পড়বা। এবং এরপরে এসএসসি পরীক্ষার আগে 3 মাস যদি আমার কাছে টেস্ট পেপার কোর্স করতে চাও, 2021-এর লাস্ট 3 মাস আমি পড়াবো, ইউ ক্যান জয়েন।
আমি 1 বছরের প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, কোনো কনফিউশন রাখার দরকার নাই। আমি আবারও বলছি, এই টাকাটা হচ্ছে একটা শুধুমাত্র আমার সম্মানী পারপাস, আমার কষ্টের পারিশ্রমিক পারপাস। আবারও বলছি, এটা দিতে যার সমস্যা হবে, জাস্ট কল মি, নো প্রবলেম। আর যদি মন থেকে কেউ দিতে চায়, ওকে, অ্যাকসেপ্টেড। সো তোমরা নিঃসন্দেহে জানো এই ব্যাচে আমি কি পরিমাণ ফ্রি পড়াইছি। এসএসসি ব্যাচে কত স্টুডেন্ট ফ্রি পড়ছে। আমাকে ফোন দিয়ে বলেছে কৃষকের ছেলে, আমাকে ফোন দিয়ে বলেছে অর্থনৈতিক সমস্যা আছে, বাবা ফোন দিয়েছে, ওকে, অল ফ্রি। কিন্তু আবার অনেকে আছে টাকা দিয়েছে, স্যার আমি দিয়েছি, ওকে আলহামদুলিল্লাহ, তুমি কন্ট্রিবিউট করেছো, সেটা যাই হোক আলহামদুলিল্লাহ, ওকে, সেও হ্যাপি, আমিও হ্যাপি, ঠিক আছে, নো প্রবলেম। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। এবং আমার কাছে কেন যেন মনে হয় যে হ্যাঁ, জেসমিন প্রীতি, আমি অবশ্যই তোমাদের কেমিস্ট্রি বায়োলজি কমপ্লিট করায় দিব। ডু নট মানে মেক এনি কনফিউশনস, এটা নিয়ে দুশ্চিন্তা কোনো করার কারণই নেই। একদম কেমিস্ট্রির 12টা চ্যাপ্টার আর বায়োলজির 14টা চ্যাপ্টার তোমাদেরকে আমি ইনশাল্লাহ পড়ায় ছাড়বই, এবং তোমাদের ফিল হবে যে হ্যাঁ, পড়া হয়েছে, এটা কনফার্ম। ঠিক আছে, চলো, এবার অনেক বক্তৃতা দিয়ে ফেলাইছি, সরি ফর বক্তৃতা, কেন যেন দিতে হঠাৎ করে চলে আসছে। তোমাদেরকে আমি যখন ওই যে তোমাদেরকে আমি এই প্রশ্নটা মনে হয় দেই নাই, ওই যে তোমাদেরকে ক্লাস 9-এর ব্যাচে চলতরিতের এমসিকিউটা তোমরা শুক্রবারে যে পরীক্ষা দিছো, আমি এখনো রেজাল্ট দেই নাই তোমাদের, কারণ অনেক স্টুডেন্ট এখনো পরীক্ষা দেয় তোমাদের এই ব্যাচের। চিন্তা করো, শুক্রবার শনিবার টাইমই পায় না, সে রবিবার দিন পরীক্ষা দিচ্ছে। তো ওর জন্য আমি বসে আছি, ও পরীক্ষা দিলে তারপরে রেজাল্ট দিব। আচ্ছা, গেল। রেজাল্ট দেওয়ার আগের দিন, সরি পরীক্ষা দেওয়ার দিন তোমাদেরকে একটা কোয়েশ্চেন মনে হয় আমি দিছিলাম, যে এই কোয়েশ্চেনটা একটু মজার ছিল, আমার কাছে খুব ভালো লাগছে প্রশ্নটা, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি প্রশ্নটা কেমন। এই প্রশ্নটা হইল, দাঁড়া দাঁড়া 1 মিনিট, প্রশ্নটা খুব অত্যন্ত মজার, আমার কাছে খুব ভালো লাগছে যে এটা কেমন প্রশ্ন। পরে আমি তোমাদের কাছে শেয়ার করছি কিনা আমি জানি না, আমি ক্লাস 10-এর ব্যাচে মনে হয় দিছি। প্রশ্নটা শোনো, দুটি রোধকে শ্রেণী এবং সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ যথাক্রমে 25 ওহম আর 4 ওহম হয়। রোধ দুইটার মান কত? ব্যাপারটা বুঝছো? মানে আমি তোমাদেরকে কিভাবে বুঝাই, মানে তুল্য রোধ হিসাব করলে যেই মানটা হয়, মানে দুইটা রোধ আছে, খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে দুইটা রোধ, একটা হচ্ছে এই R1, এই R2, হ্যাঁ, এই হচ্ছে সার্কিট। তো এই হচ্ছে R1, এই হচ্ছে R2, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই একই রোধ, এটাকে এইখানে এবং এইখানে যুক্ত করছে, এই হচ্ছে সার্কিট। ওরা কি একটা মজার প্রশ্ন করছে, আমি জানি না তোমরা এই প্রশ্নটা পাইছো কিনা। আমার কাছে পার্সোনালি কোশ্চেনটা ভালো লাগছে, এবং আমি ফর দ্য ফার্স্ট টাইম এটা আমার নজরে আসছে এই প্রশ্ন। ওরা বলছে যে দুইটা রোধ, এই দুটাকে সিরিজে যুক্ত করলে, এই দুটাকে সিরিজে যুক্ত করলে তোমার তুল্য রোধের মান হচ্ছে 25 ওহম, আর তুমি প্যারালালে যুক্ত করলে মান হচ্ছে 4 ওহম। ওরা প্রশ্ন করছে যে এই রোধ দুইটা কত। এখন তুমি এই রোধ দুইটা কত কেমনে বাইর করবা? আচ্ছা, এই যে আমার উর্মিলা দেব রয়, ও পারবে। তারপরে আমার এই যে আমার দুরন্ত, আমার তানবিন, ওর কাছে ইজি ম্যাথ। আচ্ছা, এটা মনে হয় আমার এশামনি পারে। এরপরে হচ্ছে এই যে আমার মাসিরও মিত, ও পারছে। আচ্ছা, আচ্ছা, তোমরা কি এটাকে ক্যালকুলেশন কেমনে করতে এটা পারো নাকি? দেখো তোমাদেরকে মজার জিনিসটা বলি। তুমি বুঝতেছ যে এই আর এস এর মান হচ্ছে R1 প্লাস R2, তোমার আরপির মান কত? আরপি কি মজার ব্যাপার দেখো,
তাহলে তুমি প্রথম সূত্রানুসারে এটা বুঝলা যে আল্লাহর অশেষ রহমত এই দুইটাকে যোগ করলে 25 ওহম হয়। তুমি একটা সমীকরণ পাইলা, একটা একটা তোমার আছে। দ্বিতীয়ত, তুমি দেখতেছো যে 1/rp করলে হয় 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, এখন আমি যদি হিসাব করি, দেখো মজাটা কোথায়। এখন আমি যদি এদিকে লিখে যে r1 আর r2 গুণ করলাম, তাহলে উপরে টুকুস করে কি যাবে? r1 প্লাস r2। এটা লসাগু, এটা না? আচ্ছা, ভালো কথা। এবার মজাটা খেয়াল করো। তাইলে আমার 1/rp এটা কত? কোশ্চেন ওরা 4 বলে দিছে। আচ্ছা, এটা 4 ওহম। তো সেই হিসাবে r1 প্লাস r2 কত? 25 ওহম। তাহলে এই r1 প্লাস r2 এটা 25 ওহম। তাতে বাকি থাকলো r1 r2। আচ্ছা, ঠিক আছে, আমি r1 r2 রাখলাম। এবার তুমি চিন্তা করো 25 আর 4 গুণ করলে কত হয়? 100। তাহলে সেই হিসাবে তোমার r1 r2 গুণ করলে হচ্ছে 100 ওহম। তুমি আরেকটা পাইলা। আচ্ছা, এখন 20 থেকে 25 ওহম যদি হয়, উর্মিলা দেব রয়। আচ্ছা, আচ্ছা, এখানে সাউন্ড কি আগে আসতেছে নাকি? সাউন্ড আগে আসার কারণ কি, আমি নট শিওর। আচ্ছা, আমি একটু দেখে নিচ্ছি আগে, 1 মিনিট। তো এখন যদি হিসাব করি যে r1 r2 100 ওহম হইল, উম, আমি এখন একটা অঙ্ক করব। সেটা হচ্ছে, যদি আমি এরকম করি যে r1 মাইনাস r2 a মাইনাস b হোল স্কোয়ার, কেন লাগবে? a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কোত্থেকে আনলাম, এটা কেন আনলাম? কারণ হচ্ছে আমার r1 আর r2 পাইতে গেলে r1 মাইনাস r2 লাগবে, কারণ r1 প্লাস r2 এর ভ্যালু আমি জানি। এই কারণে এটা নিয়ে আসছি এখানে। এখন মজাটা হচ্ছে, তা r1 মাইনাস r2 হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি এটা হয়, r1 প্লাস r2 কত? 25। 25। তাইলে এটা কি হচ্ছে? 25 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 100। আমি হিসাবটা জাস্ট r1 r2 এর মান 100 এই যে বসাইছি, r1 প্লাস r2 এর মান হচ্ছে 25 বসাই দিছি। এটাও তুমি পারবা। তাহলে 25 স্কোয়ার মানে কত? 25 স্কোয়ার মানে 25 স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার, 625 মাইনাস হচ্ছে 400 ইকুয়ালস টু 225। তাহলে এখানে আসতেছে 225। তাহলে r1 মাইনাস r2 25, 225। আমি যদি এটাকে রুট করি, অ্যান্সার আসতেছে 15। তাহলে সেই হিসাবে r1 মাইনাস r2 হচ্ছে 15 ওহম। এখন আমার কাছে বলো, r1 প্লাস r2 যদি 25 হয়, মানে দুইটা রোধকে যোগ করলে যদি 25 হয়, তাহলে r1 থেকে r2 হচ্ছে 15 কম। তা কি হবে? এটা হবে 20 আর 5। বোঝাই যাচ্ছে। সেই হিসাবে r1 হচ্ছে 20 ওহম আর r2 হচ্ছে 5 ওহম। সো 20 থেকে 5 বাদ দিলে হয় 15, আর 20 আর 5 যোগ করলে হয় 25। তো এই অঙ্কটা এই জন্য একটু ইন্টারেস্টিং, কারণ তোমরা যারা পারো তারা তো পারো কখন, যখন অঙ্কটা করলা বা দেখলা। কিন্তু তোমাদেরকে যদি হঠাৎ করে নতুন করে অঙ্কটা দিত, তাহলে কি এটা পারা সম্ভব হইতো? আচ্ছা, থ্যাংক ইউ সাদ। নিশাদ, তোমার তো সাউন্ডের প্রবলেম হচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আই হোপ তোমরা এটা পারবা। অঙ্কটার উত্তর আমি চিন্তা করে দিয়েছিলাম, আমার কোনো নিয়ম জানা ছিল না। ও মা গো! হাসান আহমেদ, কি বলে এটা? সিনান, পারবা? ঠিক আছে। সো এই নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকারই কথা না। সো এইটা হচ্ছে একটা অঙ্ক। কিন্তু আমি যে অঙ্কটা তোমাদেরকে একটু করা দিতে চাই, বা আমার মনে হচ্ছে যে তোমাদের এটা করানো উচিত, সেটা হচ্ছে আমার আজকে যখন আমি পোস্ট দিলাম একটা আইডি থেকে, দাঁড়া আমি একটু বলি আইডিটা, 1 মিনিট। আমি যখন ওদেরকে জানাইলাম
উম, এক মিনিট আমি একটু দেখে নিই অ্যানাউন্সমেন্টে। দিস শুড বি পিন টু দ্য টপ। আজকে আমি যখন বলছি কারো কোনো সমস্যা আছে কিনা চলতরিতে। আচ্ছা, এদিকে সাইমুন হক সৈকত আইডি থেকে একটা দিয়েছে। আর 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 আমি একটু দেখে নিই ভিউ প্রিভিয়াস এত কমেন্টের। আচ্ছা, নিপালি দাস আইডি থেকে ও তিনটা। আচ্ছা, নিপালি দাস আইডি থেকে এদিকে আমার সামিয়া হক একটা দিয়েছে সার্কিট। সামিয়া, এই অঙ্কটা কিন্তু আমি করে দিছি সম্ভবত। এই যে দুইটা চাবি বন্ধ থাকলে কি হবে সামিয়া, গেল একটা। আর আচ্ছা, আরেকটা হচ্ছে আমার নওরিন কিছু অঙ্ক দিয়েছে, এদিকে ফাহিম আদনান দিয়েছে। আচ্ছা ফাহিম, তুমি যে অঙ্কটা দিয়েছো এটা ঢাকা বোর্ড 2020-এর অঙ্ক। আচ্ছা, আর আমার হাসনা কুসুম, ওকে আমি বলেছিলাম যে এই অঙ্কটা আমি করে দিব হাসনা কুসুম আইডি থেকে। ও যে প্রশ্ন দিয়েছে এটা সিলেট বোর্ডের 2019-এর একটা প্রশ্ন। হোয়াট এভার, যাই হোক, প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড 2019। দেখো কেন ওকে আমি এটা বলছি, কারণ ও হঠাৎ করে, তোমরা এই ক্লাস 9-এ থাকা অবস্থায় যে টেস্ট পেপার ধরেছো বা টেস্ট পেপার করা শুরু করেছো, তোমাদেরকে এই জিনিসটা অনেক বেশি ম্যাচিওর করবে, অনেক বেশি তোমাদেরকে আরেকটু জিনিসটাকে বুঝতে হেল্প করবে। এই কারণে আমি টেস্ট পেপারটা তোমাদের 9-এ থাকতে আমার মনে হয় একটু দেখা উচিত। সিলেট বোর্ড 2019-এর যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এইখানে একটা রোদ আছে, তারপরে এখানে আরেকটা রোদ আছে, তারপরে এখানে একটা রোদ আছে, এখানে একটা আছে, আর নিচে একটা আছে। আমার এই হাসনা কুসুম আইডির তুমি আছো কিনা আমি জানি না, একটু দেখো। তোমাকে যেহেতু আমি বলেছি 1 2 3 4 5 6, এই হচ্ছে টোটাল চিত্রটা। সিলেট বোর্ড 2019 আর ই হচ্ছে 10 ভোল্ট, ও 10 ভোল্ট দিছে। এটা R1, R2, এটা R3, এটা R4, এটা R5, এটা 10 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 20 ওহম, এটা 10, এইটাও 10। আচ্ছা, কি মনে হইতেছে এটা দেখা? এখানে এই যে আমার কাছে ও প্রশ্নটা দিছে এরকম, প্রশ্নটা হচ্ছে এইরকম। তো প্রশ্নটাতে বলা হয়েছে যে R1, R3 আর R5 এই তিনটা রোধের মধ্যে কোনটার ক্ষমতা বেশি, এইটা হচ্ছে প্রশ্ন। কোনটার ক্ষমতা বেশি? এখন প্রশ্ন যেটা আসছে, আচ্ছা আচ্ছা, এটা 10 ভোল্ট। তো এই যে প্রশ্নটা ওরা দিল, এই প্রশ্নটাতে তোমরা দেখলা যে কেন আমার কাছে মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট। দেখো এটার মধ্যে যে ক্ষমতা, তো ক্ষমতা কি? ক্ষমতা বাইর করার সূত্র হচ্ছে, ক্ষমতা হচ্ছে পি। তো তোমরা জানো পি এর সূত্র হচ্ছে ভিআই, পি ইকুয়াল টু ভিআই। তো পি ইকুয়াল টু ভিআই, এই ভি কিন্তু এটা না। তখন আমাকে মনে রাখতে হবে পি ইকুয়াল টু, তখন ভি এর বদলে আমি জানি ভিআই, সো ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু আইআর। তখন আমি বসাবো যে আইআর ইন্টু আই। সো দিস ইজ অ্যাকচুয়ালি আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর। তো এই যে আই স্কোয়ার আর, এইটা দিয়ে আমাকে এখন বাইর করতে হবে, এবং আমি আজকে তোমাদেরকে যে জিনিসটা এখন বোঝায় দিব, এটা একটু মাথার মধ্যে রাখবা, কারণ এটা তোমাদের কাজে লাগবে। দেখো এই এই 10 ভোল্ট হচ্ছে কি? তড়িৎচালক শক্তি ই। ই কিন্তু বিভব পার্থক্য সৃষ্টি করে। ই মানে হচ্ছে তড়িৎচালক শক্তি, যেটা বিভব পার্থক্য সৃষ্টি করে। তো এই ই যখন ভোল্টেজটা সৃষ্টি করবে, তখন কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হবে এবং এইভাবে যাবে এবং এইভাবে আসবে। ওকে, আসলো। কথা হচ্ছে স্যার, তাহলে এই ভোল্টেজটা কি সব ক্ষেত্রে সমান থাকবে? নো, সমান থাকবে না।
কেন থাকবে না জানো? তুমি একটু খেয়াল করো, এই দুইটা কিভাবে আছে, সিরিজে আছে। তখন এই দুইটা মিললা একটা আরএস হবে, এই দুইটা মিললে একটা আরএস হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই সবগুলা মিললা একটা কি হবে? এই সবগুলা মিলে এখানে একটা আরপি হবে। তার মানে এই যে কানেকশন, এই কানেকশনটা তোমরা মিস্টেক করো না। তার মানে এই দুইটা হচ্ছে আরএস, আর এই সবগুলো মিললে হবে আরপি। হুম, যদি আমি ধরি এটা আরএস 1, এই দুইটা আরএস 2, তাহলে এটা আরএস 1, এটা আরএস 2, আরএস 2 আর আর5 মিলা আরপি, এবং এই দুইটা মিলা হচ্ছে একটা কি, একটা আরএস 3। তোমরা একটু প্লিজ বুঝো। আর এই আরএস 3টা হচ্ছে আমার তুল্যরোধ, এই টোটাল গুলার। তো এইটার তুল্যরোধ তোমরা বাইর করতে পারবা। প্রশ্ন হচ্ছে কোনটার ক্ষমতা কত, এটা জিজ্ঞেস করছে। তখন কিভাবে বাইর করব? খেয়াল করো, এই আর1 আর2 কেমনে আছে, সিরিজে আছে। তো তুমি চিন্তা করতেছো যে আরএস 1 এটা হচ্ছে ওই আর1 আর2, তার মানে সোজা হিসাব করলে 10 আর 10 হিসাব করলে 20। ক্লিয়ার? আচ্ছা, এই আর3 আর4 কেমনে আছে, সিরিজে। তাহলে সেইটা আরএস 2, এটা হচ্ছে কত, 10 আর 20 হিসাব করলে কত হচ্ছে, 30 ওহম। তার মানে এই যে আরএস তোমার কাছে সামনে যেটা আছে, এটা কত, 20। হুম, আরপিটা আমি বের করতেছি। তা আরপি কত আছে, 1/আরপি হচ্ছে এই যে আরএস 2 প্লাস 1/আর5। তার মানে কি দাঁড়াইলো, 1/30 প্লাস 1/20। 30 আর 20 লসাগু 60। তার মানে যদি 60 হয়, 30 দুগুণে, তার মানে এটা 2 আর 3 যোগ করলে হয় 5। তাহলে উল্টাইলে হবে 60/5। তাইলে আরপির যে মান এটা আসতেছে 5, 12, 60। তার মানে এই আরপি হচ্ছে 12 ওহম। ক্লিয়ার? এখন এই আরএস 1 আর আরপি কেমনে আছে, সিরিজে। তাইলে আমার আরএস 3 যেটা, এটা আসছে, এ দুটো যোগ করে দিব। তাইলে আরএস 1 আর আরপি যোগ করে দিব, তাহলে 20 আর 12 কত, 32। তাহলে এটা হচ্ছে 32 ওহম। তার মানে এইটা হচ্ছে আমার 32 ওহম। তোমাদের এই পর্যন্ত কারোই কোনো প্রবলেম হবে না, এটা আমি 100% শিওর। তোমাদের কারো কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, এখন তোমাদেরকে, আচ্ছা তোমাদের সাথে একটু আমি একটু সিম্পল কথা বলি। আজকের লাইভ ক্লাসটা কি তোমাদের কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে? আজকের লাইভ ক্লাসে আমি আমার ডিভাইসটা চেঞ্জ করে ফেলছি। তো ডিভাইস চেঞ্জ করার কারণে দুইটা হয়েছে। আগে যেমন একটু ফোকাসিং প্রবলেমটা ছিল, এই ফোকাসিংটা হবে না। মাঝখানে যে ব্লারিংটা ছিল, আল্লাহর রহমতে ব্লারিংটা কমবে। তো তোমাদের কাছে কি কোনোভাবে আজকের ক্লাসটার মধ্যে কেমন মনে হচ্ছে, এটা একটু আমাকে জানাইও তো, যে এই ক্লাসটা তোমাদের কাছে শান্তি দিচ্ছে কিনা। আচ্ছা, এখানে আহাদ মোল্লা ক্লিয়ার বলছে, হাসিন হাসনাত ক্লিয়ার বলছে, শিরিন বেগম সবসময় হ্যাঁ, থ্যাংক ইউ। সৃজন, এগুলো তো সোজা অঙ্ক। আমার আমার উম্মে জাইমা ক্লিয়ার, আমার তানিশা ক্লিয়ার বলছে, মুখলেসুর রহমান ক্লিয়ার। আচ্ছা সুরমা, থ্যাংক ইউ সুরমা, সুরমা সবসময়। কিন্তু ফারজান আমিম, ওকে ইটস গুড না। আচ্ছা দেখি, আমি আরেকটু পরিবর্তন করতে হবে আমার। এতটুক আমি, ওই যে সৃজন তুমি বললা না ইজি ম্যাথ, আমি এখনো কিন্তু ম্যাথে ঢুকেই নাই, কারণ এগুলো হচ্ছে সব নর্মাল জিনিস। সো এটা নিয়ে আমার কোনো প্রশ্নই না, আমি এতক্ষণ করে ফেললাম। প্রশ্ন হচ্ছে আমার এইখানে, ওরা কি বলছে, প্রশ্ন হচ্ছে আমার ক্ষমতা বের করতে বলছে। কিসের কিসের ক্ষমতা, রোধের ক্ষমতা। তো আমি আর1, আর3,
আর R5, এই তিনটার ক্ষমতা বের করব। এইবার হচ্ছে মজাটা, তোমাদের এখন আমি যা বলবো একটু মাথার মধ্যে রাখো, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলা তোমাদের কাছে খুব কঠিন মনে হবে না। এই ভোল্টেজটা যেটা তৈরি হচ্ছে, এটা ডাইরেক্ট এখান দিয়ে যাচ্ছে, হ্যাঁ? তো প্রথম যে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই, সেই বিদ্যুৎটা যে এখান দিয়ে যাচ্ছে, পুরাটা বিদ্যুৎ যাচ্ছে, তুমি মাথায় রাখো যখন বিদ্যুৎ এই রোধ দিয়া পার হয়, তখন এই রোধের কাছে যাওয়ার আগে ও কমে যায়। তার মানে বিভব পার্থক্য এই রোধের জন্য এই 10 ভোল্ট হইলেও এই 10 ওহমের জন্য ভোল্টেজ 10 থাকবে না। তার মানে আমাকে এখন বিদ্যুৎ প্রবাহ বাইর করতে হবে। তো বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই, আই ইজ ইকুয়াল টু, যদিও ভি বাই আর, কিন্তু তুমি জানো এখন হচ্ছে ই বাই আর এস থ্রি। তাহলে টোটাল রোধ কত? 32। ই কত? 10। তাহলে আমি যদি এখন 10কে 32 দিয়ে ভাগ করি, তাহলে আমার কি আসবে খেয়াল করো। 10কে যদি আমি 32 দিয়ে ভাগ করি, অ্যান্সার আসতেছে 0.3125, 0.3125 অ্যাম্পিয়ার। এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এই জায়গাটা দিয়া, পুরাটা দিয়া। ওকে, আচ্ছা গেল। তো এই আই যদি এখান দিয়ে প্রবাহিত হয়, তাহলে R1 যে রোধ আছে, R1 রোধের যে ক্ষমতা আছে, পাওয়ার 1, এইটা হবে I স্কয়ার R1। তাহলে এই আই কত? এই যে এটা, তার মানে এটা হচ্ছে 0.3125 স্কয়ার। R1 এর জন্য কত? 10 ওহম। তাইলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অ্যান্সার কত? এত স্কয়ার ইন্টু 10, এটা হচ্ছে 0.9765। তাহলে দাঁড়াচ্ছে 0.9765 ওয়াট। তাহলে এই যে ওয়াট আমি পাইলাম, এটা হচ্ছে R1 রোধের ক্ষমতা। এবার আমাকে কি বের করতে বলছে? এই R3 এর ক্ষমতা কত? তো R3 কিসের মধ্যে আছে? এই RP-র মধ্যে আছে, খেয়াল করো। এখন এই RP-র মধ্যে যে আছে, এইখানে আমি কি বের করব? তোমাদের এইখানে আমি দাঁড়াও একটা জিনিস একটু দেখাই, তোমাদের কাছে এটা আছে কিনা। এই একটা ছোট্ট জিনিস, কই গেল? 1 2 3 4। এখন খেয়াল করো, এই যে আরপি, এইটার যে ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু এটার জন্য 10 ছিল, এটার জন্য কিন্তু 10 না। তাহলে আমি এখন R3-র জন্য হিসাব করতেছি। তাহলে R3-র জন্য আমি হিসাব করতেছি, এখন আমার ভোল্টেজ বের করা লাগবে। তাহলে ভোল্টেজ ইজ ইকুয়াল টু I ইনটু আরপি, কারণ V ইকুয়ালস টু IR। তাহলে এই যে R3, এই যে R3, এটা কিসের মধ্যে আছে? এই যে এতটুকুর মধ্যে আছে। তাহলে এই টোটাল টুকুর রোধ কত? 12। এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই যে 0.3125। দেখো, তাইলে 0.3125 অ্যাম্পিয়ার যদি এই 12 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই জায়গার ভোল্টেজ কত? এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে, ক্যালকুলেটর কই গেল? ভোল্টেজ হচ্ছে 0.3125 ইন্টু 12 হচ্ছে কত? 3.75 ভোল্ট। এইবার আসো, তোমার ভোল্টেজ হচ্ছে 3.75 ভোল্ট। কোন জায়গা? এই দুই প্রান্তের। তাহলে এখন R3-র মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? I equals to V divided by R3। এই V কত? এই যে এটা। তাহলে এই ভোল্টেজে এই রোধের মধ্য দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ যাবে।
তাহলে এটা হচ্ছে 3.75 ডিভাইডেড বাই এই যে 10, এটা কত? 0.375 অ্যাম্পিয়ার। তাহলে 0.375 অ্যাম্পিয়ার কারেন্ট আই প্রবাহিত হবে এই রোধের মধ্য দিয়ে যখন এই ভোল্টেজ এত। তাহলে এইটা হচ্ছে এই 3 নাম্বার রোধের ভিতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ, আর 1 নাম্বার রোধের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ 0.31। তার মানে কি এই 10 ওহমের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে এত। যদি এত প্রবাহিত হয় তা খেয়াল করো, তাহলে আমার এই পাওয়ার কত? পাওয়ার হচ্ছে আই স্কোয়ার আর। এই আইটা কোনটা? এই যে এটা, এই যে আই, এই আই স্কোয়ার আর কত? আর হচ্ছে 3। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 0.375 স্কোয়ার ইন্টু 10। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 375 square into 10, which is 1.40625. আচ্ছা, এখন 375 এটা যদি 10 ওহম হয়, দাঁড়াও, আরপি এর মধ্যে দিয়ে 3.75 ভোল্ট, 3.75 ভোল্ট, I equals to V by R। আর আচ্ছা, আমি মনে হয় একটা মিস্টেক করেছি। আমার মন বলতেছে, কারণ এখানে কারেন্ট এত বেশি হওয়ার কথা না। কারণ হচ্ছে এই কারেন্ট এখান দিয়ে যখন যাবে, এটা তো টোটাল হচ্ছে আমার আরএস, সুতরাং এটা 10 হবে না, এটা R3 হবে না, এটা হবে হচ্ছে আরএস, এটা অ্যাকচুয়ালি হবে 30। আই এম সরি ফর মাই মিস্টেক। কারণ আমার কেন যেন মনে হচ্ছে আই এর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই রোধের ভিতর দিয়ে গেলে তো সেই বিদ্যুৎ সেম থাকবে না, বিদ্যুৎ কমবে। তার মানে এটা 0.375 ডিভাইডেড বাই 30 হবে। আমি খুবই দুঃখিত, এটা হবে 3.75 divided by 30, that is 0.125. That's the thing. আমার মিস্টেক হচ্ছে 0.125। এবার কমবে, কারণ এই R3 হচ্ছে RS এর মধ্যে, এই যে RS 20 আর 10 30 এর মধ্যে, সুতরাং ভোল্টেজটা এই রোধের মধ্যে থাকলেও বিদ্যুৎ প্রবাহ হবে RS এর মধ্য দিয়ে, সুতরাং this should be RS। এবং এই বিদ্যুৎ প্রবাহ যখন এই আরএস এর মধ্য দিয়ে যাবে তখন R3 পাওয়ার হবে এইটা, সুতরাং এই জায়গায় আই হবে 0.125 স্কোয়ার। এবার ঠিকঠাক আছে। তো এখন যদি আমি স্কোয়ার করি ইন্টু 10 করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 0.156। দ্যাট ইজ দ্য থিং, 0.156 ওয়াট। তার মানে হ্যাঁ, নাও ইটস ওকে। কারণ R1 রোধের ক্ষমতা যদি 0.97 হয়, R3 রোধের ক্ষমতা হবে কম, কারণ হচ্ছে ওর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে কম। বিদ্যুৎ প্রবাহিত হবে কম, কারণ R1 ও 10 ওহম, R3 ও 10 ওহম, একই রোধ, কিন্তু কারেন্ট যখন এখান দিয়ে যায় তখন কারেন্টের পরিমাণটা কমবে, ডেফিনেটলি কমবে। কারণ এই আই ছিল 0.3125, এখন আই হচ্ছে 0.125, তো ডেফিনেটলি কমছে। তাহলে আমি বলতে পারি যে R1 থেকে R3 এর পাওয়ার বেশি। আবার R5 এর ক্ষেত্রে কি হবে? R5 এর ক্ষেত্রে যখন আমি করব তখন ভোল্টেজ এই আরপির জন্য কত ছিল? 3.75 ভোল্ট, এটার সেম থাকবে, অর্থাৎ 3.75 ভোল্ট বিভব পার্থক্য এই টোটাল আরপির মধ্যে আছে। ওকে, এখন R5 এর মধ্যে দিয়ে কতদূর কারেন্ট যাবে? কারেন্ট তখন এই যে 3.75 ডিভাইডেড বাই এইখানে হবে 20, এখানে 20 হবে। এই 20 হলে এখানে যে অ্যাম্পিয়ার হবে সেই অ্যাম্পিয়ারটা স্কোয়ার করে এখানে 10 দিতে হবে, তখন আমি R5 এর ক্ষমতা পাবো। এটা হচ্ছে 0.156 ওয়াট।
আচ্ছা এখানে আলভি, আচ্ছা এখানে এখানে সমস্যা হচ্ছে, আচ্ছা এখানে যাদের, আমি একটু কেন যেন মনে হচ্ছে কোনো একটা কমেন্ট অনেকবার আসতেছে। প্রহর, আই গেস তুমি এটা পারবা। আদিতা, সরি অদিতা, রাহুলের কাছে এটা ক্লিয়ার। নিপালি দাস থ্যাংক ইউ বলেছে। শাহেদ শান্তর কাছেও ক্লিয়ার। আমি কেন এই কোয়েশ্চেন মানে এই টপিকটা আলোচনা করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে তোমাদের 9 এর ক্লাস অনুসারে তোমরা যতটুকু চলতরিত পড়ছো, এই তোমাদের পার্সন মানে এই মুহূর্তের প্রেজেন্ট যেই ব্রেইনের ক্যাপাসিটি সে অনুসারে এই টপিক আলোচনা করা যায়। R1, R2, R3, R4, R5, 5টা রোধ। এই 5টা রোধের মধ্য দিয়ে এই 1, 2 আর এই 3টা রোধের পাওয়ার কত তাই জিজ্ঞেস করছে। পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা বাইর করার সূত্র কি? আই স্কোয়ার আর। তো আই স্কোয়ার আর দিয়ে আমি যখন অঙ্ক করতে চাই, আই মানে কি? বিদ্যুৎ প্রবাহ। কিসের? এই রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা। তা আমি সব ক্ষেত্রে আগে কি বের করলাম? টোটাল রোধ বের করলাম 32। এই রোধ বের করার পরে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করছি। তার মানে আমি আই বের করছি। আমার আই কত? 0.3125 অ্যাম্পিয়ার। এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইলে টোটাল কারেন্টের মধ্যে, কারেন্ট এত অ্যাম্পিয়ার, কিন্তু এই অ্যাম্পিয়ারটা কিন্তু ভাগ হচ্ছে। এইখানে যত কারেন্ট এখানে তত কারেন্ট না, এখানেও তত কারেন্ট না। তার মানে কারেন্টটা যখন ভাগ হয় আই এর পরিমাণটা চেঞ্জ হয়, সাথে ভোল্টেজটাও চেঞ্জ হয়। তা আমি যখন আই বের করলাম, R1 এর জন্য আই স্কোয়ার আর বের করছি, যে R1টা তো একদম প্রথমে, তাহলে এই কারেন্ট ওর কাছে সরাসরি যাবে। তাহলে আই স্কোয়ার আর, এই 10 ওহম হচ্ছে এই রোধ, তাহলে এই রোধের ক্ষমতা এত, সরাসরি বের করা গেছে। কিন্তু R3 কিসের মধ্যে আছে? R3 আছে এই টোটাল প্যারালাল সার্কিটটার মধ্যে। তা আমি টোটালটার আরপি যদি ঠিক থাকে, এই টোটাল আরপি কত? এই আরপির 12। এই 12 ওহম আরপির মধ্যে কি পরিমাণ ভোল্টেজ আছে? এই পরিমাণ ভোল্টেজ, অতটুকু ভোল্টেজের মধ্যে এই R3 যেই জায়গাতে আছে, তার মানে RS, যেটা আমি ভুল করছিলাম, এই RS এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? এত কারেন্ট যাবে। তাহলে এই কারেন্ট এই R3 এর মধ্যে দিয়ে যাবে। তো এই কারেন্ট যখন R3 এর মধ্যে দিয়ে যাবে, এই কারেন্টকে স্কোয়ার করে R3 গুণ করলে আমি R3 এর পাওয়ার পাবো। এবং আমি দেখলাম I1 এর পাওয়ার যত, তার চেয়ে R3 এর পাওয়ার কম। শাহরিয়ার ইসলাম সাদিক, তুমি পারফেক্টলি ঠিক বলেছো। ঠিক আছে, কিন্তু এখানে উর্মিলা দেব রয়, মুন্তাসির মাহমুদ, ওকে, থ্যাংক ইউ। ফারজানা মিম, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নাহিদ বুঝছে, আনোয়ারুল কবির আইডি থেকে বুঝছে, থ্যাংক ইউ। সিদরাতুল মুনতাহা তাহিয়া। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে কার, আচ্ছা এখানে যেন কার যেন ঘোলা দেখাচ্ছে। কেন ঘোলা দেখাচ্ছে আমি জানি না, কিন্তু আমার এখান থেকে আজকে ফোকাসিংটা কম। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে, বাট আমি এটা পরে চেক আউট করবো যে প্রিভিয়াস আর এটার মধ্যে পার্থক্যটা কি। কিন্তু আজকের ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওই ফোকাসিং প্রবলেমটা নাই, যেটা আমি এর আগের বার খুব মারাত্মকভাবে ফেস করেছিলাম। তোফায়েল স্যার থ্যাংক ইউ। মুন্তাসির থ্যাংক ইউ। এদিকে নদীও বুঝতে পারছে। আচ্ছা, মনোয়ারা মনি, আমি জানি না কেন কে দিচ্ছে, আই ডোন্ট নো। হুরাই মন্ডল বুঝছে, ভেরি গুড। এই একটা জিনিসকে বোঝানোর জন্য আমি এত টাইম দিলাম, কারণ এই সার্কিট তোমাদেরকে কোথায় নিয়ে যাবে জানো? তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা, তোমাদের মধ্যে যারা ট্রিপল ই পড়বে, ইলেকট্রনিক্স
অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওদের জন্য এই পড়ালেখা বেসিক। আর আমি আবারও বলছি, চলতরিতের অঙ্ক করে শেষ করা যাবে না। বিচিত্র বিচিত্র সার্কিট, বিচিত্র বিচিত্র প্রশ্ন, মানে এটার কোনো এন্ডিং নাই। এই কারণে আমি আজকের দিনেও, এই রবিবারের ক্লাসেও চলতরিত নিয়ে বাধ্য হইলাম কথা বলতে, এবং পরবর্তীতে আরো নতুন যদি আসে আমি ভিডিও আপলোড করব। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে, সৃজন ভট্টাচার্য, ওকে, থ্যাংক ইউ। শাহেদ শান্ত, থ্যাংক ইউ। আই গেস এটা পারবা, হ্যাঁ পারবা, থ্যাংক ইউ। পায়েল, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ, পিএইচ ইলিয়াস আইডি থেকে তুমি যত কিছু করেছো সবই বেসিক, মানে সব বেসিক। ওই যে মনে রাখবা, একটা বিল্ডিং তুমি যত উপরে উঠাইতে চাও, বিল্ডিংটা যত উপরে উঠাইতে চাও, বিল্ডিং এর নিচে তত বেশি যাইতে হবে। তার মানে বেসমেন্ট যত স্ট্রং, বিল্ডিংটা তত স্থায়ী হবে। বেসমেন্ট ঠিক না করে বিল্ডিং উপরের দিকে উঠাইতে থাকলে টুস করে পড়ে যাবে। এটাই বেসিক। মুছে দিলাম, হ্যাঁ, কারণ আজকে আমাদেরকে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, তোমরা চাইলে এটা ছবি তুলে রাখতে পারো, বা এই অঙ্ক তোমাদের কাছে হয়তো সোজাও লাগতে পারে অনেকের কাছে, কারণ যারা অনেক অঙ্ক করছে, আমি জানি যে রাহুল, তারপরে অ্যানি, তারপরে আমার সুরমা, নিশাত, ওরা অনেক অঙ্ক করছে, পায়েল অঙ্ক করছে। সো আই গেস যারা প্র্যাকটিস করছে তাদের জন্য কঠিন হবে না। মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক আসলে যখনই কোনো ক্ষমতা নির্ণয় করতে বলবে, আই গেস তোমাদের প্রবলেম হবে না। আর যদিও হয়, আমি ইনশাল্লাহ আছি, সেক্ষেত্রে আমি এটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই যে ওই 12 নম্বর যে চ্যাপ্টারটা, যেটা আমাদের পড়তে হয়, এই 12 নম্বর চ্যাপ্টারের মধ্যে দুইটা পড়া আছে যেটা পরীক্ষায় আসে আসে আসে। তোমরা কি জানো এই পড়াটার নাম কি? এই পড়াটার নাম হচ্ছে ট্রান্সফরমার। সবার সাকিব, তোফায়েল স্যার, আপনার ছেলে সাকিব এটা পারবে না, গুড। আচ্ছা, এই যে কার বড় ভাই যেন সিএসসি তে পড়ে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বা ট্রিপলিতে যারা পড়ে, ওদেরকে একটু, যদি তোমাদের কোনো বড় ভাই বা আপু থাকে, জিজ্ঞেস করো যারা ট্রিপলিতে পড়ে, ওদের সারা দিন এই সার্কিট চিন্তা করতে হয়, পড়তে হয়, ভাবতে হয়। তো তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং মানে ইনস্টিটিউটে ভর্তি হবো বা ইঞ্জিনিয়ার হবা, অফকোর্স দিস ইজ ইউর বেসিক। তোমাদের মনে থাকা উচিত, বিদ্যুতের চুম্বক ক্রিয়া মানে কি জানো? মনে করো এটা একটা তার, এই তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে। তো এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ গেলে কয়টা ঘটনা ঘটবে? তোমার কি মনে হয় এই তার গরম হবে? তার গরম হবে? হ্যাঁ, এই তার গরম হবে। তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন তার গরম হয়। তার মানে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে 1 নাম্বার ঘটনা হচ্ছে তার গরম হবে, 2 নাম্বার ঘটনা হচ্ছে এই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে একটা তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন তার গরম হয় এবং তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। এই চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্র আরো কঠিনভাবে ঘন করা যায় কিভাবে? তার তো সোজা আছে, তার সোজা না? মনে করো যে এটা একটা তার, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা একটা তার, এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখন আমি যদি তারটাকে পেঁচায় ফেলি, ধরো এরকম এরকম, এই তারটাকে পেঁচায় এমন করলাম, এখন কি হবে? তুমি চিন্তা করো, তার যখন সোজা ছিল, তারের ভিতরে যে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রটা ছিল, সেই চৌম্বক ক্ষেত্রগুলো আরো ঘন হবে, আরো পুঞ্জীভূত হবে, এবং তারের চারপাশে
চুম্বকত্বের যে আকর্ষণ সেটা বাইরে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যে এই তারকে পেঁচাইয়া এই যে সোজা করলাম, চিকন করলাম, ছোট করলাম, এটার নাম সলিনয়েড। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটার নাম সলিনয়েড। পরীক্ষাটা আসবে। সো দিস ইজ সলিনয়েড। তোমাদের টেস্ট পেপার যখন খুলবা, বোর্ডের প্রশ্নগুলো যখন দেখবা, অজস্র টাইম দেখবা পরীক্ষায় প্রশ্ন আসছে সলিনয়েড কাকে বলে। সংজ্ঞা হচ্ছে একটি তারকে ঘন কুণ্ডলী আকারে পেঁচাইয়া যদি একসাথে জড়ো করা হয়, তাহলে যে অবস্থাটা তৈরি হয় এটার নাম হচ্ছে সলিনয়েড। তাহলে সলিনয়েডের মধ্যে চৌম্বক প্রাবল্যটা বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা অনেক বেশি। যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটার প্রাবল্য অনেক বেশি। সুতরাং এই প্রাবল্যটা বাড়ানোর বুদ্ধি আছে 3 ভাবে। নাম্বার 1, তুমি যদি এটার ভোল্টেজটা বাড়ায় দাও, বিভব পার্থক্য বাড়ায় দাও, তাহলে এই কারেন্ট বেশি প্রবাহিত হবে, এখান দিয়ে যে বিদ্যুৎটা এটা বেশি প্রবাহিত হবে। এই বিদ্যুৎ প্রবাহটা যখন বাইরে যাবে, তখন এই সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটাও বাড়বে। আগেও যতটুকু স্ট্রংলি আকর্ষণ করতো, এখন তার চেয়ে বেশি আকর্ষণ করবে। হ্যাঁ, আচ্ছা, তুমি যেভাবে পেঁচাইছো, তুমি যদি কুণ্ডলী বা প্যাচ দিয়ে থাকো 50টা, এখন যদি প্যাচ বানাও 500, তাহলে প্যাচ কয় গুণ বাড়লো? 10 গুণ। 10 গুণ বাড়লে এটা প্রাবল্যটাও 10 গুণ বাড়বে। কয় গুণ বাড়বে? 10 গুণ। সো মাইন্ড ইট। তার মানে এই যে তোমাদের বইয়ের মধ্যে 345 নাম্বার পেজে তোমরা যা দেখছো, 340 নাম্বার পেজে একটা কথা লেখা আছে না, চুম্বক। ইংলিশ কি? ম্যাগনেট। আমরা যখন চুম্বক বলবো, চুম্বক ইংরেজি হচ্ছে ম্যাগনেট। তো ম্যাগনেট কাকে বলে? যেই পদার্থের 2টা ধর্ম আছে। কয়টা? 2টা। একটা কি? আমি তাকেই বলবো যার নাম হচ্ছে আকর্ষণী ধর্ম, আরেকটা হচ্ছে দিক দর্শী ধর্ম। আকর্ষণী মানে কি? চুম্বক হচ্ছে সেই যে আকর্ষণ করতে পারে, টানতে পারে। আর দিকদর্শী মানে হচ্ছে দিক দেখাইতে পারে। মানে আমি যদি একটা দণ্ড চুম্বককে ঝুলাইয়া দেই পৃথিবীতে, তাহলে দেখবা ও এমন ভাবে এসে থামছে যে একটা হচ্ছে উত্তর দিক বরাবর, আর একটা হচ্ছে দক্ষিণ দিক বরাবর। তো চুম্বকের যে অংশ পৃথিবীর উত্তর দিক বরাবর থাকবে, এই পাশটা দক্ষিণ। চুম্বকের এই পাশটা দক্ষিণ। আর চুম্বকের এই যে এই পাশটা উত্তর, এটা থাকবে পৃথিবীর দক্ষিণ বরাবর। এবং এটা আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী গিলবার্ট। বিজ্ঞানী কে? গিলবার্ট। উনি প্রমাণ করেছেন যে এই পৃথিবী একটা বিশাল আকার চুম্বকের মতন আচরণ করে, বিশাল আকৃতির চুম্বকের মতন। মন থাকবে? আচ্ছা, কয়েল। আচ্ছা, এই যে আমার ফাইজা উত্তর দিয়েছে যে কয়েল হচ্ছে একটা কুণ্ডলী। থ্যাংক ইউ নিশাত, যে আকর্ষণী এবং দিকদর্শী ক্ষমতা থাকে। ওরে আল্লাহ রে আল্লাহ, এদিকে আবার একজনের আমার আপু ভাইয়া সবাই বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে, আর ও হচ্ছে বিজ্ঞান। ভেরি গুড, ফ্যামিলিতে সব দরকার আছে। থ্যাংক ইউ। আহমেদ আলী, প্রাবল্য মানে হচ্ছে মানে কতটুকু প্রবল ভাবে, কতটুকু স্ট্রং ভাবে সে আকর্ষণ করে। তো একটা সলিনয়েডকে যদি আমি পেঁচাই, মানে কুণ্ডলী বানাই, মানে পেঁচাই, তো সেটা আরো বেশি জোরে আকর্ষণ করবে। এই যে একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইলে, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইলে এটা যে চুম্বকে পরিণত হয়, এটার নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এবং এই শব্দ থেকে আসছে ইলেকট্রোম্যাগনেটিজম। শব্দটা কি? শব্দটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। তোমরা একটু মাথায় রাখবা, শব্দটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম।
ম্যাগনেটিজম। তাহলে এখানে ইলেকট্রিসিটি আছে, ম্যাগনেটিজম আছে। ম্যাগনেটিজম মানে কি? চুম্বকত্ব। তোমরা একটু শব্দটা মনে রাখবা, এই যে চুম্বক, এই শব্দটার মানে হচ্ছে আকর্ষণ, যেটাকে আমরা আমরা বলি ম্যাগনেট। এগুলোর অনেক ইতিহাস আছে। এটার যে আকর্ষণ করার ক্ষমতা, এটাকে বলা হয় চুম্বকত্ব। ইংলিশ হচ্ছে ম্যাগনেটিজম। চুম্বকত্ব, চুম্বকত্ব, ম্যাগনেটিজম। এবং ওর যে বৈশিষ্ট্যটা, যে পদার্থটা চুম্বক হইল, সেই পদার্থটার নাম হচ্ছে চৌম্বক পদার্থ। যেমন মনে করো লোহা। লোহা সে একটা ধাতু, কিন্তু সে চুম্বকে পরিণত হইতে পারে, এ কারণে ও একটা চৌম্বক পদার্থ। যারা চুম্বকে পরিণত হবে না, তারা হচ্ছে অচৌম্বক পদার্থ, নন ম্যাগনেটিক, নন ম্যাগনেটিক পদার্থ। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম হবে, চুম্বকত্ব। আচ্ছা, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবার কথা না, এই পর্যন্ত আমি যতটুকু বলেছি, আই গেস কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের বইয়ের 341 নাম্বার পেজে একটা সুন্দর কথা লেখা আছে, চিত্রটা আছে। জানো চিত্রটাতে কি বলছে? চিত্রটাতে বলছে যখন এটার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ শূন্য, মানে I0, তখন দেখো ওর যে দিকের যে বলরেখাগুলো আছে কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু যখন বিদ্যুৎ প্রবাহ যাচ্ছে, যদি উপরের দিকে যায়, তাহলে যেই দিকে ঘোরে, দেখো উল্টা দিকে গেলে উল্টা ভাবে ঘোরে। তার মানে কি? এটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বা রাইট হ্যান্ড থিওরি, এইভাবে প্রকাশ করা যায় বা বোঝা যায়। ফ্লেমিং এর ডান হস্তের যে নিয়ম, ফ্লেমিং হচ্ছে বিজ্ঞানীর নাম, উনি এটা বলেছেন। ডান হাতের নিয়মটা কি? মনে করা যায় আমি ডান হাতটাকে এরকম বাঁকা করে ধরবো। তো যদি এরকম হয়, এই থাম্ব, বিদ্যুৎ প্রবাহ ওই দিকে নির্দেশ করতেছে, তাহলে চৌম্বক বলরেখাগুলোর ধরন হবে এই বরাবর, এই বরাবর, এইভাবে। আর যদি আমি এইভাবে চিন্তা করি, তাহলে বিদ্যুৎ প্রবাহ যদি এই আঙ্গুল বরাবর উপর ওঠে, তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এই বরাবর, এইভাবে হবে। সুতরাং বিদ্যুৎ প্রবাহের দিকের সাথে চৌম্বক প্রাবল্যের যেই বা চৌম্বক বলরেখার যে ঘূর্ণন, এটা ডান হস্ত নিয়মে বের করা যায়। কি হস্ত নিয়ম? ডান হস্ত নিয়ম। এটা মাথা রাখতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন স্যার এটা হচ্ছে, হ্যাঁ, থ্যাংক ইউ সাদ, দিস ইজ ফ্লেমিংস রাইট হ্যান্ড ল। থ্যাংক ইউ সাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আই থিঙ্ক, আচ্ছা, এখানে ডিসি মোটর নিয়ে কথা বলেছে। ডিসি মোটর আমি আসতেছি, একটু পরেই ব্যাখ্যা করব। সো আমার মনে হয়, আচ্ছা সৃজন, তোমার কাছে কেন মনে হচ্ছে ভিডিও বারবার আটকে যাচ্ছে? আমার এখানে তো এরকম হচ্ছে না, আমি জানি না। সরোজ মোল্লা, কি হয়েছে? তোমার কাছে কি ভিডিও আটকে যাচ্ছে? আই ডোন্ট নো তোমাদের কেন এরকম হচ্ছে। সিনথিয়া, থ্যাংক ইউ সিনথিয়া। আচ্ছা, ওয়ান্ডারফুল। ওকে, সেলিমউদ্দিন, তুমি কেন এই ধরনের কমেন্ট করো? একজন, তার ফ্যামিলিতে কেউ সায়েন্স পড়ে নাই, তাই জন্য সে সায়েন্স পড়তে পারবে না? আর তোমরাও এটার পিছনে এত কমেন্ট করে যাচ্ছ কেন? তোমাদের তো একটু চিন্তা ভাবনাটার উন্নতি হইতে হবে। একটা ফ্যামিলিতে সবাই আর্টস কমার্সে পড়তেই পারে, একজন নতুন স্টুডেন্ট সে সায়েন্স পড়তেই পারে, এতে তো বিচিত্র হওয়ার কিছু নাই। এগুলো ইউজুয়াল হ্যাপেনিং, হইতে পারে। সো ডোন্ট, এই যে এখানে যারা জিজি জিজি লিখতেছো, আহা, ইটস নট, ইটস নট রাইট। ফেসবুক মাঝে মধ্যে একটু কিছু পরিবর্তন নিয়ে আসে দেখানোর জন্য। তোমরা, তোমাদের একটা ট্রু ফ্যাক্ট বলি, বাংলাদেশের মানুষ যে পরিমাণ ফেসবুকে টাইম ব্যয় করে, বিশেষ করে যদি ঢাকা সিটির কথা চিন্তা করি, পৃথিবীর অন্য কোনো দেশের টোটাল পপুলেশন
এই পরিমাণ টাইম ফেসবুকে মনে হয় না ব্যয় করে। মার্ক জাকারবার্গের কাছে বা ওর যে অফিস, সেই অফিসে ফেসবুক কোন দেশে কতগুলো আইডি, সেই আইডি কতক্ষণ ফেসবুক চালায়। তোমরা কি ডেফিনেটলি এই শব্দটা শুনেছো? দিস ইজ কল্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বললে শেষ হবে না। তোমরা ফেসবুকে কেন, ইন্টারনেটে ফেসবুক ওপেন করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট বা একটা মেইল অ্যাকাউন্ট লাগে, রাইট? সেটা ইয়াহু হোক, রকেট হোক, জিমেল হোক, হোয়াটএভার। তোমার কিছু ইনফরমেশন দিতে হয়, এরপর তোমার একটা ওপেনিং হয় এবং ফেসবুক তোমাকে বলে, কি বলে জানো? যে তুমি মোবাইল দিয়ে যত ছবি তুলবা, তুমি মোবাইল দিয়ে যত জায়গায় চেক ইন দিবা, সব কিছুর মধ্যে ফেসবুকের একটা অ্যালাউ দিতে হয়, অ্যালাউ। তার মানে ফেসবুক নোজ যে তার ক্লায়েন্ট পৃথিবীর কোথায় যাচ্ছে, কি করতেছে, কতক্ষণ ফেসবুক ব্যবহার করতেছে, কোথায় লাইক দিচ্ছে, কি লিখে সার্চ দিচ্ছে, এভরিথিং। তুমি ইন্টারনেটের সার্চ বক্সে যা লিখে সার্চ দিবা, তোমার এই নিচে ঠিক ওই ডেটা তোমার সামনে এসে হাজির হবে। তুমি চাইলেও হাজির হবে, না চাইলেও হাজির হবে, তুমি জানবাই না যে কেন এটা তোমার সামনে আসলো। কারণ গুগল এমন একটা এআই সিস্টেম রেডি করে রাখছে যে তুমি যা লিখে সার্চ দিবা, তুমি যদি ইউটিউবে সার্চ দাও ফিজিক্স, বা কখনো যদি ইন্টারনেটে সার্চ দাও ফিজিক্স, তোমার চোখের সামনে খালি ফিজিক্স রিলেটেড জিনিস সারা জীবন আসতে থাকবে। ইভেন ফেসবুকে আমরা যখন স্ক্রল করি, তোমরা যখন স্ক্রল করো, তোমরা কি জানো যে নিচে কি আসতে থাকবে? জানো না। কিন্তু নিচে যেগুলো আসতে থাকে, কি আসতে থাকে? বিকজ দিস ইজ অল অ্যাবাউট এআই। তুমি আগেই সেখানে কোথাও না কোথাও ইনরোল করে রাখছো বা সার্চ দিয়ে রাখছো। ইউটিউবে যেই গানটা তুমি বেশিক্ষণ শুনবা, ওই গান, যে টাইটেল, যে থাম্বনেল, যে টপিকের গান, তার নিচের গানগুলো ঠিক একই রকম ভাবে তোমার সামনে আসতে থাকবে। সো দ্যাট ইজ ওয়াই আমি তোমাদেরকে বলি যে এই ফেসবুকের ব্যবহারটাকে হঠাৎ করেই, মানে এটা যদিও আমরা খেলার ছলে ব্যবহার করি বা তোমরা করছো, একটু নিয়ন্ত্রণ করা দরকার। তো স্যার কি হবে? কারণ কি, সময়টা কার লস হয়? আলটিমেটলি কারো না, কেবল তোমার। সো টাইম একটা গুরুত্বপূর্ণ জিনিস। তোমার 24 ঘন্টায় একদিন, তোমার 86,400 সেকেন্ডে একদিন। তো তোমার টাইম তুমি কেমনে ব্যয় করবা, কতটুকু তুমি তোমার নিজের জন্য অ্যাপ্লাই করবা, দ্যাটস টোটালি ইয়োর ডিসিশন। আমার জায়গা থেকে আমি সারাদিন বলতে পারি, মানা না মানা তোমার ব্যাপার। একটু মাথায় রেখো আমার কথাগুলো। হ্যাঁ, ডেফিনেটলি এটা মাথায় রেখো। কারণ অলওয়েজ মনে রাখবা, আহ, এই জিনিসগুলো একটু জটিল, আমি এখানে ঢুকতে যাচ্ছি না আজকে, তোমাদের হয়তো ডিফারেন্ট মনে হবে আজকের কথাগুলো। আমাদের ওয়ার্ল্ড, আমরা ফুললি, আমাদের ফুল পৃথিবীটা একটা এআই সিস্টেমের মধ্যে চলে আসছে। এভরিওয়ান, হোয়াটএভার, তোমার ডেটা ফেসবুকের কাছে আসেই। তুমি কোথায় গেছো, কি করছো, কি লিখছো, কি ছবি তুলছো, কাকে কি চ্যাট বক্সে লিখছো, এভরিথিং ইজ রেকর্ডেড। তুমি চাইলেও বাদ দিতে পারবে না। তুমি জানবাও না তোমার সামনে এই ডেটা কেন আসছে, তোমার সামনে চলে আসবে। ইউ হ্যাভ নো আইডিয়া। এবং তুমি, ফেসবুক এইভাবেই সাজানো যে তুমি এমন ভাবে ওইটাই সার্চ করো যেন তোমার সামনে ও এইভাবে নিয়ে আসে। এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর ওয়াচিং দিস। আমিও ব্যবহার করি ফেসবুক, বাট আমার ব্যক্তিগত প্রুভড বিষয় হচ্ছে আই ক্যান কন্ট্রোল মাই ফেসবুকিং। বিকজ আমি সারাদিন কি করতে হয় তোমাদের কাছে হয়তো ক্লিয়ার। সো আমার ওই যে স্ক্রল করার সময় নাই। স্ক্রল করব কি, তোমাদের উত্তর দিতে দিতে জীবনটা শেষ, উত্তর খালি লিখতে হয়। দ্যাট ইজ ট্রু। সো আমি হঠাৎ করে বলে ফেললাম এই যে তোমরা জিজি লিখতেছিলে না, এই কারণে। সো আমার মনে হয় তোমাদের আরেকটু বেশি সচেতন হওয়া দরকার তোমাদের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আই হোপ তোমরা এটা মানবা। আজকে আমি একটু আলাপ করে গেলাম চৌম্বক ক্রিয়া। মঙ্গলবার দিন ক্লাস আছে। মঙ্গলবার দিন আমি তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়াটা পড়াবো। এটার নাম হচ্ছে ট্রান্সফরমার। আমি এখান থেকে স্টার্ট করব। আমি তোমাদেরকে ওই যে ইলেকট্রিক মোটর, জেনারেটর এই ক্ষেত্রে বলবো। এবং ট্রান্সফরমার বললে একটা জিনিস আছে, ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারে তোমার অনেকগুলো লোহার পাতকে একসাথে যুক্ত করা হয়
এবং এই মনে করো যে কুণ্ডলী আছে, এই কুণ্ডলী তোমাদের খুব ভালো মতন মাথায় রাখতে হবে। এই পাশ দিয়ে ভোল্টেজ দেওয়া হয় এবং এই পাশ দিয়ে ভোল্টেজ ফেরত পাওয়া যায়। এখান দিয়ে যে ভোল্টেজটা দেওয়া হয় এই ভোল্টেজটা হচ্ছে এসি ভোল্টেজ, মাথায় রাখবা, অল্টারনেটিং কারেন্ট। এবং ট্রান্সফরমার এই পাশ দিয়ে তোমার ভোল্টেজটাকে বাড়ায় দেয়। যেই ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায় দেয় সেটার নাম হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। যে ট্রান্সফরমার ভোল্টেজ নামায় দিবে তার নাম স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ আপ ট্রান্সফরমারের কাজ কি? তোমার এটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী মানে মুখ্য কুণ্ডলী, এটা সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলী। এই প্রাইমারি কুণ্ডলীর বা এই প্যাচের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিপি, এইটার যে ভোল্টেজ এটা হচ্ছে ভিএস। এস মানে সেকেন্ডারি, পি মানে প্রাইমারি। এটার মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ হয় এটা হচ্ছে আইপি, এটার মধ্যে দিয়ে যেটা হয় সেটা আইএস। এটার মধ্যে যতগুলা প্যাচ আছে সেটা হচ্ছে এনপি, এটার মধ্যে যতগুলা প্যাচ আছে এটা এনএস। ঠিক আছে? সব হিসাব করলে এটা এরকম আসবে, ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। এবং এই সূত্রের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে কনফার্ম, আইপি বাই আইএস বাই আইপি। একটু মনে রেখো এবং নেক্সট ক্লাসে আমি এটা ব্যাখ্যা করব। সরোজ মোল্লা, এই যে তুমি যে 166 জনের কথা বললে না, বাকি অনেক স্টুডেন্ট আছে যারা গ্রামে পড়ে, ওরা আমার সাথে ইনস্ট্যান্টলি থাকতে পারে না, ওরা পরে দেখে লাইফটা, আমার এই লাইফটা ওরা পরে দেখে। কারণ আমার এই ভিউটা কত জনের কাছে পৌঁছাইছে এটা আমি দেখতে পারি অ্যাজ অ্যান অ্যাডমিন অফ দ্য গ্রুপ। তো আমি দেখি 680 পোস্ট রিচ, 680 জনের কাছে গেছে, 700 জনের কাছে গেছে, আমি এটা দেখি। সো আই গেস ওরা দেখে নেয় পরে, লাইভে আমার সাথে থাকতে পারে না কিন্তু পরে দেখা নেয়। সো এই কারণে বিষয়টা এরকম হয়। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের অ্যাসাইনমেন্ট কি জানো? অ্যাসাইনমেন্ট হচ্ছে শান্তি মতন একটু রিল্যাক্সে তোমরা এই চ্যাপ্টারটা খালি রিডিং করো, আর কোনো অ্যাসাইনমেন্ট তোমাদের দিতে হবে না। কারণ আমি চাই তোমরা একটু রিল্যাক্স করো। আমি যদিও অনেক রিল্যাক্স করছো, বাট অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা যদি তোমাদের মনের খুশিতে, যদি তোমাদের সময় ইচ্ছা হয় ম্যাথ করার, আইসিটি পড়ার, বিজিএস পড়ার, রিলিজিয়ন পড়ার, পরে অ্যাসাইনমেন্টের কথা জানিও আমাকে। আর এই চ্যাপ্টারটা ফুল রিডিং পড়বা, এটাই হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট মেইন। নেক্সট ক্লাসটা হচ্ছে এই ব্যাচের লাস্ট ক্লাস, মানে এই বছরের লাস্ট ক্লাস। কারণ 31শে ডিসেম্বর বৃহস্পতিবার আমি ঢাকায় থাকছি না, আই হ্যাভ টু গো আউটসাইড। সো নেক্সট মঙ্গলবার হবে লাস্ট ক্লাস। সো দেখা হবে, ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।